আজ আমরা রবার্ট কিওসাকের লেখা রিচ ড্যাড পোর ড্যাড বইটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, বইটা তো দুনিয়া কাঁপানো। একদম। আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হল বইটার একেবারে ভেতরের দর্শনটা বোঝা। মানে কিভাবে দুজন বাবা দুজনের মানসিকতা সম্পূর্ণ আলাদা, আর তারা লেখককে টাকা পয়সা নিয়ে দুটো একেবারে বিপরীত শিক্ষা দিয়েছিলেন। আর শুরুতেই যে ব্যাপারটা সবচেয়ে অবাক করে সেটা হলো নামটা। লেখকের নিজের বাবা, ভাবুন একবার, একজন পিএইচডি ডিগ্রিধারী হাওয়াই সরকারের শিক্ষা বিভাগের প্রধান। অত্যন্ত শিক্ষিত একজন মানুষ। তাকেই বলা হচ্ছে পুয়ার ড্যাড বা গরিব বাবা। আর অন্যদিকে তার বন্ধুর বাবা, যিনি কিনা ক্লাস 8ও পাশ করেননি, তিনি হলেন রিচ ড্যাড বা ধনী বাবা। এই বৈপরীত্যটাতেই তো আসল ব্যাপারটা লুকিয়ে আছে, তাই না? মনে হয় ডিগ্রির থেকেও বড় কোনো শিক্ষা এখানে আছে। ঠিক। চলুন তাহলে এই দুই বাবার দর্শনের পার্থক্যটা দিয়েই শুরু করা যাক। হ্যাঁ, একদিকে লেখকের নিজের বাবা, শিক্ষিত, সরকারি চাকুরে, যাকে বলে একেবারে স্থিতিশীল জীবন, সমাজের চোখে তো উনি সফল। অবশ্যই। আর অন্যদিকে তার বন্ধু মাইকের বাবা, কোনো প্রথাগত ডিগ্রি নেই, কিন্তু নিজের চেষ্টায় একটা ব্যবসার সাম্রাজ্য তৈরি করেছেন। একজন হলেন যাকে বলে কর্মচারী মানসিকতার প্রতীক। আর অন্যজন উদ্যোক্তা। একদম। আর এই চিন্তার পার্থক্যটা তাদের প্রত্যেকটা কথায়, বিশেষ করে টাকা নিয়ে আলোচনার সময় ফুটে উঠত। যেমন টাকা নিয়ে একটা খুব প্রচলিত ধারণা আছে, লেখকের গরিব বাবা প্রায় বলতেন, টাকার লোভী সব। সব নষ্টের মূল। হ্যাঁ, এই কথাটা তো আমরা ছোট থেকে শুনেই বড় হয়েছি। শুনতে খুব আদর্শবাদী মনে হয়। ঠিক, মনে হয় যেন টাকা একটা খারাপ জিনিস, এটাকে ভয় পেতে হবে। আসলে এই মানসিকতাটা আমাদের টাকা পয়সার আলোচনা থেকেই দূরে সরিয়ে দেয়। কিন্তু লেখকের ধনী বাবা বিষয়টাকে দেখতেন একেবারে উল্টোভাবে। তিনি কি বলতেন? তিনি বলতেন, টাকার অভাবই সব অনর্থের মূল। দেখুন, কথাটা কিন্তু টাকার লোভ করতে বলছে না, বরং টাকাকে একটা টুল বা হাতিয়ার হিসেবে দেখছে, যার অভাবে জীবনে অনেক সমস্যা হয়। একটা দৃষ্টিভঙ্গি সমস্যা থেকে পালাতে শেখায়, অন্যটা সমস্যার সমাধান করতে শেখায়। এই মানসিকতার পার্থক্যটা তাদের ক্যারিয়ারের উপদেশেও খুব পরিষ্কার। গরিব বাবা লেখককে কি বলতেন? যা আমাদের উপমহাদেশের প্রায় প্রত্যেক বাবা মা বলেন আর কি। ভালো করে পড়াশোনা করো, যাতে একটা বড় কোম্পানিতে ভালো আর সুরক্ষিত চাকরি পাও। এর পেছনে কারণটা কি? শুধু আর্থিক নিরাপত্তা? আমার মনে হয় দুটো দিকই আছে। আর্থিকভাবে তো বটেই, মানে ঝুঁকি এড়ানোর একটা চেষ্টা। আমাদের আগের প্রজন্ম অনেক অস্থিরতা দেখেছে, তাই তাদের কাছে একটা বাঁধা মাইনে মানেই চূড়ান্ত নিরাপত্তা। আর সাংস্কৃতিকভাবে? সাংস্কৃতিকভাবে এটা শিল্পযুগের মানসিকতা। তখন বড় বড় কোম্পানি আর সরকারি চাকরি সব ছিল, আর তাদের দরকার ছিল শিক্ষিত, অনুগত কর্মচারী। আমাদের শিক্ষা ব্যবস্থাও তো সেভাবে তৈরি। কিন্তু ধনী বাবার উপদেশটা ছিল একেবারে অন্যরকম। হ্যাঁ, ওটা ছিল তথ্যযুগের জন্য। তিনি বলতেন, ভালো করে পড়াশোনা করো, যাতে তুমি একটা ভালো কোম্পানি কিনতে পারো। অথবা নিজেই একটা তৈরি করতে পারো। একদম। একজন কর্মচারী তৈরির কথা বলছেন, আর অন্যজন মালিক বা বিনিয়োগকারী। তার মানে একজন শেখাচ্ছেন সিস্টেমের অংশ হতে, আর অন্যজন শেখাচ্ছেন সিস্টেমটা তৈরি করতে। ঠিক। বইটাতে আরেকটা খুব সাধারণ কিন্তু শক্তিশালী উদাহরণ আছে। কোনো দামি জিনিস দেখলে লেখকের গরিব বাবা বলতেন, এটা কেনার সামর্থ্য আমার নেই। ব্যাস, সেখানেই চিন্তা শেষ, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। ঠিক, কারণ আমার সামর্থ্য নেই, এটা একটা বিবৃতি, একটা ফুল স্টপ। কিন্তু ধনী বাবা এই বাক্যটা ব্যবহার করতে মানা করতেন। তিনি প্রশ্ন করতে শেখাতেন। কি প্রশ্ন? কিভাবে আমি এটা কিনতে পারি? এই ছোট্ট একটা পরিবর্তন দেখুন, একটা বিবৃতিকে প্রশ্নে বদলে দিল। আর প্রশ্নটা মাথায় এলেই মস্তিষ্ক সমাধান খুঁজতে শুরু করে। এটা একটা মানসিক ব্যায়ামের মতো। তার মানে এই ছোট ছোট চিন্তার পার্থক্যগুলোই দিনের শেষে একটা বিশাল ব্যবধান তৈরি করে দেয়। অবশ্যই। কিন্তু এই সব তো তত্ত্ব কথা। লেখক বাস্তবে এই শিক্ষাটা পেলেন কিভাবে? নিশ্চয়ই কোনো নির্দিষ্ট ঘটনা ছিল। ছিল তো। সাঁতার তো আর বই পড়ে শেখা যায় না, তার জন্য তো পানিতে নামতে হয়। লেখকের জন্য সেই পানিতে নামার ঘটনাটা কখন ঘটল? মাত্র 9 বছর বয়সে তিনি আর তার বন্ধু মাইক ধনী বাবার কাছে গিয়েছিলেন ধনী হওয়ার উপায় শিখতে। ভেবেছিলেন হয়তো কোনো গোপন ফর্মুলা পেয়ে যাবেন। কিন্তু ধনী বাবা তাদের কোনো লেকচার দিলেন না, বরং একটা অদ্ভুত প্রস্তাব দিলেন। হ্যাঁ, তিনি তার একটা দোকানে ওদের কাজ করতে বললেন। সপ্তাহে 3 ঘন্টা, আর পারিশ্রমিক ঘন্টায় মাত্র 10 সেন্ট। 10 সেন্ট? সেটা তো তখনও প্রায় কিছুই ছিল না। একদমই না।
লেখক আর মাইক প্রথমে খুব উৎসাহ নিয়ে কাজ শুরু করলেন, কিন্তু কয়েক সপ্তাহ পরেই মোহভঙ্গ হল। লেখক বুঝলেন এই টাকায় ধনী হওয়া তো বহু দূরের কথা, একটা কমিক বই কেনাও মুশকিল। তারপর তিনি রেগে গেলেন। তার মনে হল ধনী বাবা তাকে শোষণ করছেন, তাই ঠিক করলেন চাকরিটা ছেড়ে দেবেন। আর ধনী বাবা বোধহয় এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলেন। ঠিক তাই। লেখকের রাগ আর হতাশার কথা শুনে তিনি হাসলেন, কারণ লেখক জীবনের প্রথম পাঠটা শিখতে চলেছিলেন। ধনী বাবা বোঝালেন জীবনের বেশিরভাগ মানুষ ঠিক এই ফাঁদটাতেই আটকে আছে। কোন ফাঁদ? তারা একটা চাকরির জন্য খাটে, মাস শেষে বেতন পায়, বিল মেটায়, আর আবার পরের মাসের বেতনের জন্য অপেক্ষা করে। এই যে অবিরাম ছুটে চলা, এই চক্রটারই তিনি নাম দিয়েছিলেন দ্য র্যাট রেস বা ইঁদুর দৌড়। ইঁদুর দৌড়? হ্যাঁ, তিনি আরও গভীরে গিয়ে বোঝালেন যে এই ইঁদুর দৌড়টা মূলত দুটো আবেগ দিয়ে চলে, ভয় আর লোভ। ভয় আর লোভ কিভাবে? দেখুন, বিল দিতে না পারার ভয়, বাড়ি ভাড়া দিতে না পারার ভয়, চাকরি হারানোর ভয়, এই ভয়গুলোই আমাদের একটা অপছন্দের চাকরিতেও বছরের পর বছর আটকে রাখে। এটা তো ঠিক। আর অন্যদিকে আসে লোভ, বা বলা ভালো ইচ্ছা। যেই একটু বেতন বাড়ে আমাদের শখগুলো বড় হতে শুরু করে। নতুন ফোন, বড় গাড়ি, দামি রেস্তোরাঁ, এই ইচ্ছাগুলো আমাদের সেই বাড়তি টাকা খরচ করিয়ে দেয়। ফলে আয় বাড়লেও আর্থিক অবস্থার কোনো উন্নতি হয় না। একদম। ভয় তাদের চাকুরিতে আটকে রাখে, আর লোভ তাদের অর্জিত টাকা খরচ করিয়ে দেয়। তারা আজীবন ওই ইঁদুর দৌড়ের মধ্যেই ঘুরতে থাকে। এই ব্যাখ্যাটা শোনার পর যখন লেখক একটু শান্ত হলেন, তখন ধনী বাবা তাকে আরও অবাক করে দেওয়ার মতো একটা প্রস্তাব দিলেন। হ্যাঁ, বললেন, এবার থেকে তোমরা কাজ করবে, কিন্তু কোনো পারিশ্রমিক পাবে না। মানে বিনা পয়সায় খাটতে বললেন। এটা তো ৯ বছরের বাচ্চার জন্য মেনে নেওয়া খুব কঠিন। যে কারোর জন্যই কঠিন। বাইরে থেকে দেখলে তো মনে হবে শোষণ করা হচ্ছে, কিন্তু এর পেছনে ধনী বাবার একটা গভীর উদ্দেশ্য ছিল। তিনি চাইছিলেন ওদের মস্তিষ্ককে বেতনের চিন্তার বাইরে বের করে আনতে। কারণ বেতনের জন্য কাজ করলে মস্তিষ্ক অন্য সুযোগ দেখতে পায় না। ঠিক। আমাদের সব মনোযোগ থাকে মাস শেষে কত টাকা পাবো সেটার ওপর। ধনী বাবা একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলতেন, চাকরি হল দীর্ঘমেয়াদী সমস্যার একটি স্বল্পমেয়াদী সমাধান। এই কথাটা একটু ব্যাখ্যা করলে ভালো হয়। দীর্ঘমেয়াদী সমস্যার একটি স্বল্পমেয়াদী সমাধানের মানে কি? এর মানে হল আপনার টাকার আসল সমস্যাটা আপনার আর্থিক জ্ঞানের অভাব। একটা চাকরি হয়তো মাস চালাতে সাহায্য করবে, মানে বিলগুলো মিটিয়ে দেবে, কিন্তু এটা আপনাকে আর্থিকভাবে বুদ্ধিমান হতে শেখাবে না। ফলে আপনি সারা জীবন ওই বেতনের উপরই নির্ভরশীল থেকে যাবেন। বুঝতে পারছি। ধনী বাবা বলতেন, জীবনই হল শ্রেষ্ঠ শিক্ষক। জীবন তোমার সাথে কথা বলে না, সে তোমাকে ধাক্কা দিয়ে শেখায়। বেশিরভাগ মানুষ জীবনের এই ধাক্কাগুলো খেয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু খুব কম মানুষই ওই ধাক্কা থেকে শিক্ষা নেয়। তারা ভাবে এই ধাক্কাটা আমাকে কি শেখাতে চাইছে। অর্থাৎ পারিশ্রমিক বন্ধ করে দিয়ে তিনি আসলে লেখককে অন্যভাবে চিন্তা করতে বাধ্য করছিলেন। একদম। তিনি শেখাতে চেয়েছিলেন যে শুধু খেটে গেলেই ধনী হওয়া যায় না, ভাবতে শিখতে হবে। টাকার বিষয়ে সিদ্ধান্ত আবেগ দিয়ে নয়, মস্তিষ্ক দিয়ে নিতে হবে। ধনীরা অর্থের জন্য কাজ করে না, তারা এমন উপায় বের করে যাতে অর্থ তাদের জন্য কাজ করে। আর সেই সুযোগটা তারা খুঁজেও পেয়েছিল, তাই না? হ্যাঁ, যখন তাদের মাথায় বেতনের চিন্তা ছিল না, তখন তারা চারপাশের জিনিসপত্র অন্য চোখে দেখতে শুরু করল। কি দেখেছিল তারা? তারা দেখল যে দোকানের একজন কর্মচারী পুরনো কমিক বইগুলোর কভার পেজ ছিঁড়ে বাকিটা ফেলে দিচ্ছেন। তখনকার দিনের নিয়ম ছিল অবিকৃত বইয়ের শুধু কভারটা ফেরত পাঠালেই পুরো টাকা ফেরত পাওয়া যেত। তার মানে বাকি বইটা ছিল আবর্জনা। সাধারণ চোখে তাই, কিন্তু লেখক আর মাইকের চোখে ওগুলোই হয়ে উঠল সুযোগ। কারণ তাদের মাথায় তখন কিভাবে টাকা উপার্জন করা যায় এই প্রশ্নটা ঘুরছিল। আমার বেতন কবে হবে এই চিন্তাটা নয়। তারা কি করল সেই বইগুলো দিয়ে? তারা সেই ফেলে দেওয়া কমিক বইগুলো সংগ্রহ করার অনুমতি নিল। তারপর নিজেদের বাড়ির বেসমেন্টে একটা লাইব্রেরি খুলে বসল। দারুণ বুদ্ধি তো। মডেলটা ছিল খুব সহজ। এলাকার অন্য বাচ্চারা 10 সেন্টের বিনিময়ে সেখানে বসে যত খুশি কমিক বই পড়তে পারবে। আর ফলাফল? অভাবনীয়। এই লাইব্রেরি থেকে তারা প্রতি সপ্তাহে $9.5 বেশি আয় করতে শুরু করল, যা তাদের আগের চাকরি থেকে অনেক অনেক গুণ বেশি। এর জন্য তাদের শারীরিকভাবে সেখানে উপস্থিত থাকতে হতো না।
তারা মাইকের বোনকে লাইব্রেরিয়ান হিসেবে রেখেছিল আর তাকে সপ্তাহে $1 দিত, বাকিটা তাদের লাভ। তার মানে তারা এমন একটা সিস্টেম তৈরি করেছিল যা তাদের হয়ে কাজ করছিল। একদম। আর কিওসাকির সংজ্ঞায় এটাই হলো একটা আদর্শ অ্যাসেট বা সম্পদ। এখানেই তো বইটার আসল শিক্ষাটা লুকিয়ে আছে। অ্যাসেট মানে এমন কিছু যা আপনার পকেটে টাকা নিয়ে আসে, আপনি সক্রিয়ভাবে কাজ না করলেও। আর লায়াবিলিটি বা দায় হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। এই কমিক বইয়ের লাইব্রেরিটা তাদের জন্য টাকা তৈরি করছিল। এটা ছিল তাদের প্রথম সত্যিকারের অ্যাসেট। এই সংজ্ঞাটা খুব সরল কিন্তু খুব শক্তিশালী। এই সংজ্ঞা অনুযায়ী আমাদের নিজেদের বাড়ি, যাকে আমরা সবচেয়ে বড় সম্পদ ভাবি, সেটাও কি তাহলে অ্যাসেট নয়? কিওসাকির সবচেয়ে বিতর্কিত ধারণাগুলোর মধ্যে এটা একটা। তার মতে, যে বাড়িতে আপনি নিজে থাকেন সেটা আপনার অ্যাসেট নয়, বরং সবচেয়ে বড় লায়াবিলিটি। কারণ কারণ এটা আপনার পকেটে কোনো টাকা আনে না। উল্টে প্রতি মাসে মর্টগেজ, ট্যাক্স, মেরামতির মাধ্যমে আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। অ্যাসেট হতো যদি আপনি বাড়িটা ভাড়া দিয়ে আয় করতেন। এই কমিক বইয়ের লাইব্রেরিটার মতো? ঠিক। এটা একটা ছোট ব্যবসা ছিল, যা তাদের জন্য একটা ক্যাশ ফ্লো বা টাকার প্রবাহ তৈরি করছিল। তারা ধনী বাবার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা হাতে কলমে শিখে ফেলেছিল। ধনীরা অর্থের জন্য কাজ করে না, অর্থ ধনীদের জন্য কাজ করে। তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে মূল টেকওয়েটা কি দাঁড়ালো? এটা কি শুধু এটাই যে ভালো ডিগ্রি আর্থিক সাফল্যের নিশ্চয়তা দেয় না? আমার মনে হয় শিক্ষাটা তার থেকেও গভীর। মূল বিষয়টা হলো মানসিকতার পরিবর্তন। গরিব বাবার পথটা হলো সিস্টেমের একটা ভালো অংশ হওয়া, একজন ভালো ছাত্র, একজন ভালো কর্মচারী। এ পথে ঝুঁকি কম, কিন্তু আর্থিক স্বাধীনতাও সীমিত। একদম। আপনি সবসময় অন্যের তৈরি করা সিস্টেমের ওপর নির্ভরশীল। আর ধনী বাবার পথটা হলো সিস্টেমের স্রষ্টা হওয়া, একজন ব্যবসায়ী বা বিনিয়োগকারী। এই পথে ঝুঁকি বেশি, কিন্তু পুরস্কারও অসীম। এবং সবচেয়ে বড় কথা হলো এমন সম্পদ বা সিস্টেম তৈরি করা যেখানে নিজের সময়ের বিনিময়ে টাকা উপার্জন করতে হচ্ছে না, বরং সম্পদই টাকা উপার্জন করছে। ঠিক, এটা হলো সক্রিয় আয় থেকে পরোক্ষ আয়ের দিকে যাত্রা। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যাওয়া যাক। অবশ্যই। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা, একেবারে নার্সারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, আমাদের শেখায় কিভাবে একজন ভালো কর্মচারী হওয়া যায়। কিন্তু আমাদের কে শেখায় কিভাবে সেই সিস্টেমটা তৈরি করতে হয়? অর্থকে কিভাবে নিজের কর্মচারী বানানো যায়, সেই শিক্ষাটা আমাদের কোথা থেকে আসবে? আর সেই সূত্র ধরেই আরও একটা প্রশ্ন। যদি আর্থিক স্বাধীনতা অর্জনের মূল চাবিকাঠি হয় নিজের সম্পদকে দিয়ে কাজ করানো, তবে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমন কি ছোট পরিবর্তন আনতে পারি যা আমাদের এই ধনী বাবার মানসিকতার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে? হয়তো আমাদের চারপাশেও এমন কোনো ফেলে দেওয়া কমিক বই পড়ে আছে যা আমাদের চোখে পড়ছে না।